ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, প্রাণের সাথে প্রাণের বাঁধন কবিতায়। আর এই কথা ও কবিতাকে ভালোবেসে সঙ্গী করে আপনাদের সঙ্গে নিয়ে আমি কথাকলি শর্মিষ্ঠা আজকের কথা ও কবিতায় এমন একজন অতিথি বন্ধুকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। নমস্কার দিদি। নমস্কার। তোমার নামটা বলো। আমি শম্পা মাইতি হাজরা। শম্পা মাইতি হাজরা, পদবিটা একটু বড়, তো ঠিক আছে, নামের সঙ্গেই তো নিজেদের পরিচিতি তৈরি হয়, তাই না? আমরা পরিচিতি হয়ে যাই, তাই না? দিদিকে স্বাগত আজকের এই কথা ও কবিতা, আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দিদি, তুমি আজকে শুরুটা কি দিয়ে করবে, কি শোনাবে আমাদের? আমি আমার দাদার লেখা একটি কবিতা দিয়ে শুরু করতে চাই। একটি কবিতার জন্ম, কবি শুভেন্দু শেখর মাইতি। মনে মোর জাগে যত আজগুবি চিন্তা, কবিতার সুরে নাচে তাক ধিন ধিনতা। মন বলে হব কবি, লেখো তুমি কবিতা, সাপ ব্যাং যাহা পারো লিখে যাও সবিতা। নানা কথা ভেবে ভেবে করি শেষে ফন্দি, কবিতায় করব আজ কৌশলে বন্দি। আকাশেতে উঠে যাবে পূর্ণিমা চাঁদটি, গোপনেতে রাখি পেতে কবিতার ফাঁদটি। চুপি চুপি গিয়ে দেখি কপালটা মন্দ, ছিটে ফোঁটা মিলে না কো কবিতার ছন্দ। অশোক পলাশে যবে রাঙা হয় বনটা, আলপনা আঁকে সেথা উদাসিয়ে মনটা। রিমঝিম শাওনের বরষার ছন্দে, মনটা মাতাল হয় মহুয়ার গন্ধে। কল্পনা জাল বনে দিন যায় বহিয়া, কবিতা হয় না তবু এত জ্বালা সহিয়া। ভাবি শেষে কবি হওয়া নহে মোর সাধ্য, মনে মনে সারিতাই কবিতার ছাদ্য। কবি হয়ে মিছে মোর কিবা হবে ফায়দা, কলমের কারসাজি আঁকি বুকি কায়দা। কবির আসরে এসে শেষে পাই ব্যাখ্যা, দোষ কিবা পাই যদি কবি নামে আখ্যা। ঝুলি লয়ে ফিরি তাই নগরে ও গঞ্জে, ধরিতে সে কবিতায় উতলায় মন যে। ঘুরে ঘুরে অবশেষে খুলে মোটা মাথাটা, এতদিনে পরে মনে সহজ সে কথাটা। কলকাতার ক আর বিহারের বি, পাশাপাশি ঠাঁই দিলে মিলে হয় কবি। ফল তার ফল কেটে শেষে তার দিন তা, সহজে কবিতা হলো নাই আর চিন্তা। কয়ে লয়ে বিয়ে লয়ে আর লয়ে তাইরে, কবিতার রেশ উড়ে দক্ষিণার বাইরে। কবিতায় ডাকে ওই গুন গুন ভোমরা, কবিতা হলো কি না দেখে নিও তোমরা। দর্শকদের দিকে ছুড়ে দেওয়া, কবিতা হলো কি না দেখে নিও তোমরা। বাহ দিদি, লেখাটা কার বললে? শুভেন্দু শেখর মাইতি, আমার দাদা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লেখাটা, কিন্তু ভীষণ ভালো লেখাটা। তালটাও একটু পরিবর্তন হয়েছে দেখলাম, তুমি যে তালে বলছিলে সেটা একটু পরিবর্তন হয়ে আবার একটু তালটাও চেঞ্জ হলো। ভালো লেগেছে, আমার মনে হয় দর্শক বন্ধুরাও যারা শুনছেন নিশ্চয়ই ভালো লেগেছে বা ভালো লাগবে। দিদির কবিতার সঙ্গে পথ চলা কতদিন? একেবারে ছোটোর থেকে। আচ্ছা, বলতে পারেন বীজটা বপন করেছিলেন আমার বাবা মা। আচ্ছা আচ্ছা। বাবা ভীষণই সংস্কৃতি মনস্ক এবং মাও তাই। তবে এর প্রেক্ষাপটে আমার যেটা মনে হয় যে একটা অনুকূল পরিবেশ পেয়েছিলাম কবিতার জন্য, যেটা তোমাকে খুব সাহায্য করেছে। একদম। আসলে আমার পূর্বসূরি মানুষ কিছু ছিলেন যাদের সুদূরপ্রসারী চিন্তাভাবনা এক্ষেত্রে আমার সহায়ক হয়েছে। 1930 সালে আমারই এক পূর্বসূরি, তিনি উপলব্ধি করেছিলেন যে ঠাকুর, মা, স্বামীজির আদর্শ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি রামকৃষ্ণ মিশনের একটি শাখা প্রতিষ্ঠা করলেন আমারই পাড়ায়, যার নাম বাবুপুর রামকৃষ্ণ মিলন তীর্থ। আমি ভাবছিলাম যে তুমি কবিতা থেকে একটা কোন বিষয়ে চলে গেলে, এখন বুঝতে পারলাম যে সেইখান থেকেই তোমার সংস্কৃতির ধারাবাহিকতাটা একটু একটু করে এগোচ্ছে। পাড়াতেই রয়েছে হাই স্কুল, যেটা প্রায় যার বয়স 125 বছর। ফলে শিক্ষার আলো
সংস্কৃতি নিজের সবটাই অঞ্চলকে তো আমরা সবাই খুব ভালোবাসে, নিজের অঞ্চল মানে একদম, নিজের একদম। গ্রাম, নিজের শহর, নিজের পারিপার্শ্বিক জগৎ, সেটা সম্পর্কে কোথাও এলে বলতেও ভালো লাগে। তো তোমাকে একদম। দেখেও আজকে মনে হলো যে তুমি নিজের কবিতার আমি থেকে খুব- অনেক বেশি সেই আমার পরিবেশটাকে খুব অনুকূল পরিবেশটা পেয়েছি বলে আমার খুব ভাগ্যবান মনে হয় আমার নিজেকে। দিদির পথ চলা তো আমরা কিছুটা পেলাম, কিছুটা শুনলামও দিদি। তো তুমি তো হাই স্কুলে পড়াও বোধহয়, হ্যাঁ, কি পড়াও? আমার সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন, কিন্তু সেই সঙ্গে আমি হিস্ট্রিও পড়াই। আচ্ছা আচ্ছা, ইতিহাস, আবার এদিকে তোমার কবিতা, একদিকে তুমি স্কুলে পড়াচ্ছ আবার কবিতার চর্চাটাও করো। কবিতার সঙ্গে কি দিদি তোমার মোটামুটি অধ্যবসায় রয়েছে আর কি, নাকি ভালো লাগা থেকে? হ্যাঁ, তুমি ভালো করো? লাগা থেকেই, ভালো লাগা থেকেই। আসলে অনেকটা চাপও তো পড়ে না, তবে আমি বলবো তুমি সময় বার করে নেবে কবিতার জন্য। যত সময় আমরা বার করতে পারবো, যত কবিতার সঙ্গে থাকতে পারবো, তাই না? তো একটা নিশ্চয়ই। ছোট্ট কবিতা তুমি আমাদের শোনাও এখন। কবি কৃষ্ণদয়াল বসুর লেখা যান বা হন। ছুটি পেয়ে নটুবাবু খুশি হয়ে কাশি যান, সাথে বুড়ি শাশুড়ির মেজুজার মাসি যান। পাড়ার কোদলে বুড়ি এলোকেশি দাসী যান, হিরু জ্যাঠা নীলু খুড়ো ছিরু পাক রাশি যান। 7 মেয়ে সাথে এক থুরি বুড়ি যান, খোঁড়া যোগু ন্যাড়া শিবু ট্যাড়া সেজু খুড়ি যান। কালানুলো রাতকানা নকুর ভাদুরি যান, হাবা গোবা জবু থবু মোট জন করি যান। নটু তো ব্যাপার দেখে রীতিমতো ক্ষেপে যান, যাত্রীরা সকলেই তাঁরই ঘাড়ে চেপে যান। হাওড়ায় যেতে সবে ঠেলা গাড়ি চড়ে যান, হুড় মুড় করে শেষে ফুটপাথে পড়ে যান। হাউ মাউ রবে তারা কেঁদে ধরাশায়ী হন, শাশুড়ির মেজো যার মাসি রেগে কাঁই হন। বাহন শ্রীনুটুরায় দোষী হন নাই হন, এই দুর্ঘটনায় তবু তিনি দায়ী হন। কেঁদে কেটে বুড়ো বুড়ি যেন খোঁকা খোঁকি হন, এলোকেশে এসে মরমুখী হন। হাসি চেপে নটবর মুখে দুঃখী দুঃখী হন, মাফ চেয়ে কোনো মতে হাঁপ ছেড়ে সুখী হন। এইভাবে নটুরায় সংকটে পার হন। সেই দিনই পুনরায় বাড়ি থেকে বার হন। এইবার যার সাথে গিয়ে কাশিবাসী হন, তিনি তার দিদিমার সইমার মাসি হন। আরো গল্প হবে, কবিতা শুনবো, সময় হয়েছে, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি কথাগুলি শর্মিষ্ঠা, কথা ও কবিতায় আপনাদের সঙ্গে আছি আমাদের আজকের আরও একজন নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে। কথা ও কবিতায় যারা অংশগ্রহণ করতে চান তারা যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আবারও কবিতা নিয়ে দিদির কাছে। দিদির একটা ছন্দময় কবিতা দিয়ে বোধহয় আমরা বিরতিতে গেলাম না, ছন্দটুকু রেখেই, ছন্দের এসটুকু রেখেই। তো এবারে তোমার কাছ থেকে কি শুনবো, কি শোনাবে? করোনার প্রেক্ষাপটে তো আমি করোনা নিয়ে আমার লেখা একটা কবিতা আমি শোনাতে তার মানে চাইছি। তুমি লেখালেখিও করো? চেষ্টা করি। এই চেষ্টা থেকেই তো বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। তো দেখি আমাদের দিদির লেখা কেমন, শোনাও। স্বরচিত কবিতা করোনা ভূত হয়ে যা। আপাতত এই ঠাট্টার আড়ালে কি ব্যঞ্জনা আছে শোনা যাক। করোনা ভূত হয়ে যা, যা করোনা যা, ভূত হয়ে তুই যা। বলতো কেন ছেড়ে এলি চিনদেশিদের নরম সরম গা। যা করোনা যা, ভূত হয়ে তুই যা। বিশ্ব ভ্রমণ করবি কি তুই একটি সাল, শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি সব বেহাল।
মোদের দেশে মরছে কত মানুষজন, করোনামুক্ত মাতৃভূমি ওই উহান। স্বদেশ তরে নেই কিরে তোর একটু দুঃখ, বিদেশ ভুঁয়ে থাকতে বুঝি সর্বসুখ। বেশ তো, তবে হয়ে যা তুই প্রেত পিশাচ, মোদের দেশের ভূত হয়ে তুই লড়গে আজ। জ্যান্ত পোকা, ইঁদুর, ছুঁচো, সাপ ও ব্যাং, থলথলে ওই অক্টোপাসের লম্বা ঠ্যাং, চীনদেশীদের বাদুর ভরা ওই উদর, যা করো না স্কন্ধ কাটা মামদ হয়ে ওদের ধর। উপত্যকায় মরছে কত মোদের লোক, তাদের তরে হয়নি কি তোর একটু শোক? সত্যি বলছি, করছি না রে মস্করা, যা করো না শাকচুন্নি পেতনি হয়ে দিয়ে ধরা। প্যাংগং দেবসাং হ্রদের ঠিক উত্তরে, সশস্ত্র শিবির গড়ে সত্তরে। যা করো না হয়ে যা তুই একা ঠেঙে, চীনা সৈন্যের ঘরগুলোকে দে ভেঙে। সীমান্ত দখল নিয়ে দেয় ভাষণ, দম্ভ ভরে করছে কেবল আগ্রাসন। যা করো না বোমদত্তি ভূত হয়ে যত খুশি, থ্যাবডানেকো ওই চীনাদের দে ঘুষি। প্রতিবেশী দেশকে দেয় উস্কানি, থেকে থেকে ক্ষণে ক্ষণে ধমকানি। যা করো না মেছো গেছোর ধর্গে হাত, শত্রু নিকেশ করাই হবে আসলি বাত। আসলে গত লকডাউনের সময় যখন আমরা করোনার মুখোমুখি, সেই সময় গলওয়ানা উপত্যকাতে যে সীমান্ত অঞ্চলে যে চীন দেশ আক্রমণ করেছিল ভারতবর্ষ, সেই প্রেক্ষাপটে লেখাটা ভীষণ ভালো। এবং তুমি তো বিদায় করতেই বললে কবিতায় যে করোনা যা করোনা, আমাদেরকে আর ছুঁয়ে রাখিস না, ছুঁয়ে থাকিস না। সত্যি আমাদের জীবনটা একেবারে দুর্বিষহ করে তুলেছে। তবুও আমরা যারা এই সংস্কৃতি প্রেমী, যারা কবিতা, গান, ছবি আঁকা বা বিভিন্ন বাদ্যযন্ত্র শেখে যারা বা তার চর্চা করে, তো এসবের মধ্যে দিয়ে তবু অন্তত কিছুটা ভালো থাকা যায় না? যে কিছুটা ভালো থাকা যায়, মনটাকে ওই সেই জায়গায় বসিয়ে নিয়ে নিজের মতন করে বেঁচে থাকার আনন্দটা উপভোগ করা যায়। তো দিদি, তোমার কবিতার ঝুলি থেকে এবারে আমরা কি পাবো বলো? আমি এখন কবি মনোজ দাসের লেখা কবিতা নারী তোমার ফুল তুমি কোথায় রেখেছ। নারী তোমার ফুল তুমি কোথায় রেখেছ, দেহের সাজঘরে, বুকের মন্দিরে, নাকি শুধু তোমারই কাছে। পলিন তো রেখেছিল চোখের আয়নায়, মাদাম কুরি রেখেছিল রক্তের ভিতর, নিবেদিতা রেখেছিল সংঘের ভিতর, ইন্দিরা রেখেছিল জাতির মজ্জায়। আজ নারী সে ফুল কোথায়? যে ফুল ফুটেছিল গার্গীর আশ্রমে, যে ফুল ফুটেছিল শকুন্তলা প্রত্যঙ্গে, যে ফুল ফুটেছিল গান্ধারী সত্তায়, যে ফুল ফুটেছিল খনার স্বরদেশে, যে ফুলের মালা শুধু গেঁথেছিল রাধা দোলাতে শ্যামের গলায়। নারী তুমি সন্ধান দাও, তোমার সেই কিংবদন্তি ফুলটি কোথায়? নারী তুমি চাও যদি অমৃত উদ্ধার, কোথায় সে পারিজাত খোঁজো বারবার। খেচরের উদ্দাম ডানা ভেঙে ফেলে আজি সাগর পাড়ের চোখ ফেরাও ভারতে। সে ফুলের কিছু গন্ধ মাদার টেরেসায়। 20 শতকের নারী উত্তর দাও, সে ফুলের বাকি গন্ধ ঢেকেছ কোথায়? মাদার টেরিজাকেও তুলে ধরা হয়েছে কবিতার মধ্যে। আসলে মানুষের মধ্য থেকে প্রেম জিনিসটা তো একটু হারিয়ে যাচ্ছে, তো এই কবিতার প্রেম মধ্যে ছাড়া তো মানুষ একেবারেই মৃত। তাই কবি হয়তো উপলব্ধি করেছেন কম, তো সেই কারণেই হয়তো এই ধরনের কবিতার জন্ম দিয়েছেন। দিদি, কবিতা মোটামুটি সবকিছুর মধ্যে থেকে রেগুলার বসা হয় কবিতা নিয়ে নাকি? হ্যাঁ, আমি কবিতা আমাকে রোজ করতেই হবে। সে রান্না করতে করতে হয়তো সেইভাবে আলাদা করে সময় বের করে বসা হয় না, কিন্তু প্রতিনিয়ত গুনগুন করতে করতে করতেই হবে, আওড়াতে থাকো আর কি, চলতে ফিরতে আর কি। তো কবিতা তোমার কাছ থেকে আরো শুনবো, তোমার কবিতা নিয়ে আগামীর পরিকল্পনা শুনবো, এবং
তোমার ছোটবেলা থেকে কোনো সুন্দর মুহূর্ত, সেটাও আমাদের সঙ্গে আজকে শেয়ার করো, কবিতা নিয়ে অবশ্যই। তো এখন আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম ব্রেকের পর। আমার সঙ্গে রয়েছে আমাদের আজকের নতুন বন্ধু, আমাদের অতিথি। দিদির তো বেশ কয়েকটা কবিতা আমাদের শোনা হয়ে গেল। দিদি সব ধরনের কবিতাই করো? হ্যাঁ, চেষ্টা করি। কোনটা বেশি ভালো লাগে, ছন্দ দেওয়া? অবশ্যই ছন্দ, মানে বেশি তাল ছন্দের, নাকি সবটাতেই তো একটা ছন্দ থাকে? হ্যাঁ, কিন্তু তবে ছন্দের কবিতা ভালো লাগে, আর লিখতেও ভালো লাগে ছন্দের কবিতা। লেখাটাও তোমার মোটামুটি? লেখাটা আমার ছন্দ দিয়েই বেশি কবিতা। দেখলাম কিছুটা পেলামও, একটু টাচ পেলাম। তো আগামী দিনে দিদি কি ইচ্ছা আছে কবিতা নিয়ে? কোনো পরিকল্পনা? আগামীকে কি দিতে চাও? ছোটদের শেখাতে চাই, বাহ। ছোটদের দিয়ে শুরু করতে চাই কবিতা, আমার যতটুকু জানা তা দিয়ে। এছাড়া কবিতা লিখে যেতে চাই। না, এটা তো কবি যারা লেখেন, কেউ কেউ কবি, আমরা তো সবাইকে কবি বলতে পারি না, কিন্তু এই লেখার মধ্যে দিয়েই তো তারা কবি হয়ে ওঠে। ছোটদের জন্য বেশ কিছু কবিতা আমি লিখেছি। আমি চাই যে ছোটদের দিয়ে, তাই আমি নিজের থেকে আমার কবিতা অন্যান্যদের কবিতা নিজেও করবে, হ্যাঁ, সেগুলো দিয়ে আমি শুরু করতে চাই। তুমি নিজে করলে সেই ভাবটা অনেক বেশি, যেহেতু কবির মানে তুমি লিখছো, লেখার চিন্তা ভাবনাগুলো আরো বেশি প্রকাশ পাবে এবং সেটা আরো সহজ হবে। তারপর বাকি সবার কাছে ধীরে ধীরে পৌঁছবে, নিশ্চয়ই পৌঁছবে। এত সুন্দর লিখছো তুমি। ছোটদের দিয়ে শুরু করতে চাচ্ছি কি, এখন তো আমি তো আসলে প্রথাগতভাবে কারো কাছে শিখিনি, তো আমি চাই যে আমি যেভাবে শিখেছি। এটাও তো শেখার দিদি, যে তুমি বলছো যে আমি কখনো শিখিনি, তো শিখিনিটা এটা তো কোনো অপরাধ নয়। তুমি শিখে যাচ্ছ, সুযোগ হয়নি। হ্যাঁ, সুযোগ হয়নি, তুমি শিখে যাচ্ছ, তুমি শিখে চলেছো, নিজের সঙ্গে নিজের চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছ, এবং একদিকে তুমি একটা স্কুলে পড়াচ্ছ, তার মধ্যে থেকেও কবিতা চর্চা, এটাও তো অনেক সুবাদে বাড়িতে থেকেও শেখা যায়। এবার কবিতার ঝুলিতে কি আছে তোমার, শুনি। এখন কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আনন্দ ভৈরবী। শোনা। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহনে বাসিতে বটের মূল। এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুতের রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ দিয়ে ধরে মোরগের লাল ঝুঁটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি আনক সমুদ্র। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। এটা একটু অন্যরকম, খুব গভীরতর অর্থ। আসলে কবিতা কি হয় দিদি, কবিতা না একবার পড়লে সে কবিতার গহ্বরে প্রবেশ করা যায় না। যেহেতু আমি প্রথমবার শুনলাম, তো আরো কয়েকবার কবিতাটা শোনার পর, নিজে একটা আলাদা কান তৈরি করার পর, কবিতাকে অনেক বার করে নিশ্চয়ই বারবার চর্চার প্রয়োজন, পড়া এবং সেই সাথে চড়া। আমার মনে হয় শুধু পড়লে হয় না, নিজেকে শুনতেও হয়, প্রচুর শুনতে হয়। নিশ্চয়ই। তো এবারে কি শোনাবে বলো? আমি নিগ্রো কবিতার বঙ্গানুবাদ করেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়, এমন একটা কবিতা শোনাতে চাই। সেই মানুষটি যে ফসল ফলিয়েছিল, সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না। আমার কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলিকে ভাজা হবে,
রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ। আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে তাদের, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের, কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে, কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। এর পরেও কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠোক্কর দিয়ে? কে সেই মানুষ? কে ক্ষেতকুলিতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলা গাছগুলিতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ? কে উপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলিকে যোগান দেয়? কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটের টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো, তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে, আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব ভুলে যাব ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যে এই সব। জিজ্ঞাসা, পুরোটাই জিজ্ঞাসা থেকে গেল আমার কাছে, তোমার কাছে এবং দর্শক বন্ধুদের কাছেও জিজ্ঞাসাটা থেকেই গেল। দিদির কবিতার এই পথ চলা আরও এগিয়ে চলুক। আর কি দিদি আমাদের ছোট করে কিছু আছে তোমার সংগ্রহে? ছোট কোনো কবিতা কি শোনাবে আমাদের? শোনাই? খুব ছোট কিন্তু। আমি নিজের লেখা শোনাব? হ্যাঁ শোনাবে। প্যাঁচা পেঁচি কাহিনী, স্বরচিত কবিতা। প্যাঁচা আর পেঁচির এক বৈশাখেতে মধুর মিলন হলো বিবাহ বন্ধনীতে। মাস কয়েক প্যাঁচা পেঁচি বেশ সুখে রয়, কানে কানে ফিস ফিস কি যে কথা কয়। সহসা প্যাঁচা বলে, পেঁচি শোনো, বাঙালির শ্রেষ্ঠ পূজা শারদীয়া যেন। আশ্বিনের শুক্লপক্ষে দেবীর শুভাগমন, পুরোহিতের মন্ত্র পাঠে হবে দেবীর বোধন। বলো তো আমি কার? লক্ষ্মীর বাহন। পূজা শেষে ফিরে এসে শোনাবো 7 কাহন। কয়েকটা দিনের তরে দাও সম্মতি, কথা দিলাম থাকবো তোমার, হবে না ভীমরতি। পেঁচি থাকে মুখ ফিরি, না কয় কথা। কেন শুনি এমন বারতা? ভাবে মনে, ভালো সেজে দিই অনুমতি, অমনি বদলে যাবে মতি গতি। শুনে রাখো সাফ কথা, যাবে যদি যাও, ফিরে এসে দেখবে পেঁচিও উধাও। উপায় যদি পেতে হয় চলো জজ কোর্টে, বিচারকের রায় নেব মাথা পেতে। শুনুন শুনুন বিচারক, এই আমার প্রিয়ে করে কেন প্রতারণা কথা দিয়ে? শত চেষ্টাতেও প্রাণপতি আজকে অজেয়,
যে পেঁচি ছিল অলংকার আজ সে অপাংতেয়। গৃহত্যাগী হয়ে প্রিয় চাই লক্ষ্মীর সংস্রব। পতি বিনা কেমনে থাকি, তাও কি সম্ভব? কলিযুগ নেই, তবে কেন কলির রীতি? আধুনিক যুগে এসেছে প্রযুক্তি। পেঁচির যুক্তি ঠিক, বিচারক দিল রায়। কিন্তু প্যাঁচা বিনা লক্ষ্মীর কি হবে উপায়? লক্ষ্মীর বাহন চাই, পেঁচি দিল ফেসবুকে। প্যাঁচা আর পেঁচিতে থাকে বড় সুখে। ভীষণ ভালো থেকো, তোমার আগামীর জন্য শুভকামনা রইল। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।